বারান্দায় থেকে রুমে চলে আসলো সে। বিছানার দিকে তাকিয়ে থাকলো। কি করবে সে? এর মধ্যে সেই সময় ফারিসার রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন জাহানারা বেগম। তার চোখ পড়ল ফারিসার দিকে। সে রুমের বাইরে থেকে এক নজর সব দেখে যা বুঝার বুঝে গেল। সে দ্রুত পায়ে ফারিসার রুমে প্রবেশ করে দরজা আটকিয়ে দিল। দরজা আটকানোর শব্দ শুনতে পেয়ে ফারিসা তাকালো। জাহানারা বেগমকে এই রুমে দেখতে পেয়ে একটু অবাক হলো। জাহানারা বেগম তার দিকে তাকিয়ে বলে উঠলেন, আম্মু তুমি কি শাড়ি পরতে পারো না? আমি কি তোমাকে সাহায্য করব মা? ফারিসা ঢোক গেল। অনেক কষ্টে বলে উঠল, হ্যাঁ নতুন আম্মু, আমাকে একটু শাড়ি পরিয়ে দিবেন? ফারিসার মুখে এই প্রথম আবদারের কথা শুনে জাহানারা বেগমের চোখ খুশিতে চকচক করে উঠল। সে বলল, কেন দিব না মা? আম্মুরা তো মেয়েদের শাড়ি পরিয়ে দেয়। আসো আমি পরিয়ে দিচ্ছি। এরপর তিনি ফারিসাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। ফারিসার কেন যেন জাহানারা বেগমের কাছ থেকে মা গন্ধ পেল। শাড়ি পরানো শেষ হলে জাহানারা বেগম যেই চলে যাবে তখন ফারিসা তার হাত ধরল। জাহানারা বেগম তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললেন, কিছু বলতে চাও মা? ফারিসা অনেকক্ষণ চুপ করে থাকলো। সে জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি কি একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি নতুন আম্মু? ফারিসার এহেন কথায় জাহানারা বেগম একটু থমকালো। সে নিজেকে শান্ত করে ফারিসার গালে হাত দিয়ে বললেন, ধরবে না কেন? অবশ্যই ধরবে। জাহানারা বেগম আগেই ফারিসাকে জড়িয়ে ধরল। ফারিসা মায়ের মতন আদর পেয়ে ভেঙে পড়ল। তার চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। সে জাহানারা বেগমকে খুব শক্ত করে ধরল। কিছুক্ষণ পর জাহানারা বেগম ফারিসাকে সামনে এনে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, দেখো মেয়ের কাণ্ড, এইভাবে কেউ কাঁদে? আমি তো আছি আম্মু। ধন্যবাদ নতুন আম্মু। জাহানারা বেগম আর কিছু বলতে পারল না। এর মধ্যে আদনান জাহানের ডাক শোনা গেল। তাই সে ফারিসার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। ইতিমধ্যে মেয়েরা সবাই তৈরি হয়ে নাহারের রুমে চলে গেল। আফরিন নাহারের রুমে প্রবেশ করে একদম হয়ে গেল। নাহারকে অনেক সুন্দর লাগছে। মেরুন লেহেঙ্গা, দোপাট্টা দেওয়া, মুখে নতুন বউয়ের লাজুকতা, হাতের মেহেদি লাল হয়ে উঠেছে। নাহারকে আজকে সত্যি বউ বউ লাগছে। আফরিন নাহারের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আপুই মনে আছে আগে আমরা ছাদে গামছা দিয়ে শাড়ি বানিয়ে বউ বর খেলতাম? আর আজকে দেখো তুমি সত্যি বিয়ের মতো লাগছে তোমায়। তোমাকে যে কি সুন্দর লাগছে না আপুই, বলে বোঝাতে পারবো না। ফারিসা হুট করে নাহারের সামনে বসেই গালে দুই হাত দিয়ে বলে উঠল, বড় আপুই, আসলেই তোমাকে খুব সুন্দর লাগছে। তুষার ভাইয়া এক নজর দেখে হার্ট ফেল করবে। ফারিসার মুখে এহেন কথা শুনে সবাই প্রথমে অবাক হলেও তারপর সবাই হো হো করে হেসে উঠল। নাহার তো লজ্জায় শেষ। আফরিন আবার দুষ্টুমির ছলে বলে উঠল, শুধু হার্ট ফেল না, দেখবি আজকে তুষার ভাইয়া আপুর থেকে চোখে ফেরাতে পারবে না। মিলিয়ে নিও কথা। নাহারের বোনদের কথায় ভীষণ লজ্জা পেল। তাকে লজ্জা পেতে দেখে অনামিকা বলে উঠল, ওরে আমার লজ্জাবতী কন্যা, আপনাকে আর লজ্জা পেতে হবে না। আপনাকে দেখে ভাইয়া কি করে আমরা দেখে নিব। ওদের কথোপকথনের মধ্যেই সেখানে ফারিসা বেগম, জাহানারা বেগম, শারমিন বেগম, উজানের মা রুমে প্রবেশ করলো। ফারিয়া বেগম মেয়েকে বউ সাজে দেখে চোখ পানিতে টলমল করছে। সে নাহারের গালে হাত দিয়ে বলে উঠল, আমার মেয়েটাকে সেই দিন আমি কোলে নিয়ে ঘুম পাড়িয়েছি, আর আজ আমার মেয়ে কত বড় হয়ে গেছে দেখেছো আপা? তোকে খুব সুন্দর লাগছে মা। শারমিন বেগম ফারিয়া বেগমের কাঁধে হাত রেখে বললেন, কেঁদো না আপা, দোয়া করো আমাদের মেয়ে যেন সবসময় সুখী হয়। এদের কথোপকথনের মধ্যেই নিচ থেকে আরিফ জাহানের ডাক শোনা গেল। সবাই এখন এক এক করে নাহারকে নিয়ে নিচে নেমে এলো। আফরিন শাড়ির কুচি ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসতে লাগলো। আয়ান এতক্ষণ ফোনে মগ্ন ছিল। হঠাৎ করে তার চোখ পড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকা আফরিনের দিকে। মেরুন শাড়ি তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে। জানলার এক পাশ থেকে সূর্যের আলো তার উপর পড়তেই আরো সুন্দর লাগছে দেখতে। আয়ান এক ধ্যানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, সানলাইট, তোকে তুই সুন্দর হতে কে বলেছে? তুই আমার সানলাইট, একান্তই আমার। এর মধ্যে আরিফ জাহান সবাইকে ডেকে বললেন। কে কিভাবে যাবে? এর মধ্যে আয়ান সোফায় থেকে বলে উঠল, বৌজোর গাড়িতে আপুই, আপুর সাথে আপনি আর চাচুরা যাবেন নানুমনিকে সাথে নিয়ে, আর বাকিরা আরেকটা গাড়িতে যাবে। আমি আবরা, রোজান, অনামিকা, আলো, ফারিসা বাইকে যাব। এর মধ্যে আলভি নিচে নেমে এলো। সবাইকে এক নজর দেখে আয়নের কাছে গিয়ে বলল, ভাই আমিও বিয়ে করবো, আমাকেও বিয়ে করিয়ে দাও। জাহানারা বেগম আলভিকে রাগান্বিত কণ্ঠে বলল, আলবি চুপ করো,
আসো আমার সাথে। আরিফ জাহান বলে উঠলেন। আচ্ছা চলো, সবাই দেরি হয়ে যাচ্ছে। সবাই এক এক করে গাড়িতে সামনে দাঁড়ালো। আয়ানের পরিকল্পনা অনুযায়ী সবাই গাড়িতে উঠে পড়লো। দুটো গাড়ি কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে বের হয়ে গেল। আপনার এতক্ষণ ফারিসাকে দেখতে পায়নি। আফরিনের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। পরনে নীল রঙের শাড়ি, ওর উজ্জ্বল শ্যামলা শরীরে এই রংটা যেন ভীষণভাবে ফুটে উঠেছে। আবরার কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিল, নিজে মনে মনে বলে উঠল, শ্যামমোহিনী, তোমাকে যদি বলতে পারতাম, তোমাকে যে এই নীল শাড়িতে দেখে খুন হয়েছে আমি। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আমার হৃদয়ের নীল পরি। এখন পালা কে কার বাইকে উঠবে। আবরার আয়নের সামনে দাঁড়িয়ে আয়নের কানে কানে বলল, ভাই, তুই তোর আলোকে নে, এইটাই সুযোগ দুজনে একসাথে বাইক রাইড দেওয়ার। তাহলে ফারিসা কার সাথে যাবে? আরে ভাই, প্যারা নাই, আমি আছি না, আমি নিব তোর বোনকে। আয়ান আবরারের দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরার মেকি হাসি দিয়ে বলল, আরে আমি তো তোকে সুযোগ করে দিলাম, আমার দিকে আমার বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছিস কেন? আচ্ছা, কিন্তু বাইক ধীরে চালাবে কিন্তু। ও হাই স্পিড বাইক চালানো ভয় পায়। আচ্ছা ঠিক আছে। আবরার নিচে তাকিয়ে বিড়বিড় করে বলল, আরে তোকে বলতে হবে না, আমার শ্যামমোহনীকে আমি দেখে রাখতে পারবো। আয়ান সবার উদ্দেশ্যে বলল, উজান, তুই অনামিকাকে নিয়ে যাবি। আবরার, তুই ফারিসাকে নিয়ে যা। আর আলো, তুই আমার সাথে আয়। উজান অনামিকাকে নিয়ে চলে গেল। আয়ানও আফরিনকে নিয়ে চলে গেল। আর এদিকে আবরার তাকে তার বাইকে বসে আছে। ফারিসাকে বসতে না দেখে বলে উঠল, কি আয়ানের আদরের বোন, আপনি উঠছেন না কেন? তাকে কোলে তুলে উঠাতে হবে। আবরার ফারিসার দিকে তাকিয়ে আছে। আবরার এইহীন কথায় ফারিসা আবরারের দিকে তাকিয়ে বলল, আমাকে কোলে তুলে উঠাতে হবে না, আমি নিজেই পারবো, সরুন। যাব বাবা, আপনি দেখি ঝগড়াও করতে পারেন। আচ্ছা তা উঠুন দেখি, উঠতে পারেন কিনা। ফারিসা ধীর পায়ে বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। এমনি তো শাড়ি সামলাতেই তার হিমশিম খেতেই হচ্ছে, এখন আবার বাইকে উঠবে। আবরার ফারিসার মুখ দেখে মুচকি হাসলো। সেই ফারিসার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, তুমি আবার হাত ধরে উঠে বসো। ফারিসা এক পলক আবরারের দিকে তাকালো, পরে তার বাড়িয়ে দেওয়া হাত ধরে বাইকে উঠে পড়লো। আবরার একবার পিছনে তাকিয়ে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। সে ফারিসার শাড়ির আঁচল এনে তার কোলে রেখে বলল, মনে তো হচ্ছে শাড়ি সামলাতে পারো না, তাহলে পড়েছো কেন? শোনো বে, শাড়ির আঁচল ধরে রাখো কেমন, আর আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে তো। ফারিসা আবরারের কথা মতো তার কাঁধে হাত দিয়ে শক্ত করে ধরে বসলো। আবরার বাইকের সামনের গ্লাসে ফারিসাকে একবার দেখলো, পরে একটা হাসি দিয়ে বাইক স্টার্ট করে চলে গেল। আয়ান মাঝ রাস্তায় বাইক থামিয়ে দিল। হঠাৎ ব্রেক করায় আফরিন আয়ানের গায়ে হুমড়ি খেয়ে পড়লো। আয়ান আফরিনকে বলল, আলো, বাইক থেকে নাম। কেন ভাইয়া, কি হয়েছে? এত প্রশ্ন করছিস কেন? কথা নামতে বলেছি, নাম। ধমক খেয়ে আফরিন চুপচাপ নেমে গেল। আয়ান দেখলো এই নিচের দিকে তাকিয়ে আছে। আয়ান ফের বলে উঠল, আমার দিকে তাকা আলো। আফরিন আয়ানের দিকে তাকালো। সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ানের পানে। আয়ান আফরিনকে বলল, তুই শাড়ি পরেছিস কেন? কেন ভাইয়া হঠাৎ এই প্রশ্ন? আমাকে কি খারাপ লাগছে? লাগছেই তো, পেত্তির মতো লাগছে তোকে। আর তোকে শাড়ি পরতে কে বলেছে? সবাই শাড়ি পরেছে দেখে আমিও পরেছি। সবাই পরলে কি তোকেও পরতে হবে? আফরিন চুপ করে দাঁড়িয়ে আছে। আয়ান আফরিনকে দেখলো, এরপরে বলল, আচ্ছা বস এখন, আর যেন শাড়ি পরতে না দেখি আমি। আফরিন আর কি বলবে, তার মন খারাপ হয়ে গেল। তাকে কি সত্যি শাড়িতে পেতনির মতো লাগে? সে আর কথা না বলে চুপচাপ আয়ানের পিছনে বসে পড়ল। আয়ান সামনে তাকিয়ে বলল, ধরে বস গাধি, পরে যাবে না হলে। আফরিন আয়ানকে ধরে বসলো। আয়ান বাইক স্পিড বাড়িয়ে ছুটে চলল। তার মুখে এখনো রহস্যময় হাসি লেগে আছে, যেন রাগের আড়ালে এক গভীর কিছু লুকিয়ে আছে। সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেছে ইতিমধ্যে। আর কিছুক্ষণ বাদেই তুষারের পরিবারও এসে পড়বে। তার দিকে কোলাহল, মানুষের ভিড়। বাড়ির বড়রা অতিথিদের সাথে কথা বলছে। স্টেজের অপর পাশে বড় বউয়ের বিয়ে পড়ানোর জন্য সাজানো হয়েছে। মাঝখানে এক পর্দা ঝুলন্ত ফুলের মালা দিয়ে গাঁথা। বিয়ের রীতি অনুযায়ী কনে ও বর একে অপরকে প্রথমবারের মতো কবুল বলার পর দেখবে। পর্দার এক পাশে বসানো হয়েছে নাহারকে, তার চারপাশে বসে আছে আফরিন, ফারিসা ও অনামিকা। তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথোপকথন চলছে। নাহার তাদের সাথে তাল মিলাচ্ছে। তার মনের ভেতরে পরিবার হারানোর কষ্ট, আবার প্রিয় মানুষকে পাবার আনন্দ। আফরিন তাদের থেকে একটু দূরেই সরে কাউকে কল দিচ্ছে, কিন্তু অপর পাশের ব্যক্তি তার কল রিসিভ করছে না। সে আবার কল দিল।
এমন সময় ফোন থেকে মেয়েরই কণ্ঠ ভেসে ওঠে। কি হয়েছে আফরু পিপি? আফরিন মারিয়ার এমন বেখেয়ালিপনা কথা শুনে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মানে? এই তুই কোথায়? আমি কখন থেকে আসতে বলছিলাম, আর তুই এখনো আসার নাম নেই। কোথায় আছিস তুই? হ্যাঁ, আর 5 মিনিটের মাথায় আমার সামনে থাকবি তুই। এই বলে আফরিন ফোন কেটে দিল। মারিয়া ফোনের দিকে তাকিয়ে থাকলো হাঁ করে। সে বিড়বিড় করে বলল, এই মেয়ে কি শুধু আমাকেই পায় রাগ দেখাতে? সে আর কি করবে, দ্রুত পায়ে কমিউনিটি সেন্টারের মধ্যে প্রবেশ করতে গিয়ে কারোর সাথে জোরে সরে ধাক্কা খেলো। মারিয়া পড়তে পড়তে বেঁচে গেলেও তার সামনে থাকা ছেলে পড়ে গেল। এই সময়ে ধাক্কা খেয়ে পড়ে উজান বিরক্তিতে মুখ কুঁচকে ফেললো। সে উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে তার দিকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। উজান বিরক্তিতে বলে উঠল, এই মেয়ে, তুমি কি কানা? চোখে দেখতে পারো না? মারিয়াকে কানা সম্বোধন করায় সে রেগে বলে উঠল, আপনি কানা? আপনার 14 গোষ্ঠী কানা। আপনি তোমাকে ধাক্কা দিলেন। কি বললে তুমি? আমি কানা? তুমি কানা নিজে, যে এসে ধাক্কা দিলে। এখন আমাকে দোষারোপ করছো? কি বললেন? আমি যে এসে আপনাকে ধাক্কা দিয়েছি? হ্যাঁ, তুমি দিয়েছো। আর এখন আসছো পায়ে পায়ে ঝগড়া করতে। উটকো ঝামেলা। ইস, আমার বইয়েই গেছে আপনাকে ধাক্কা দিতে। বলি, আপনি কোন সুপারস্টার শুনি যে আপনাকে আমি সেদে সেদে ধাক্কা মারতে যাব? হ্যাঁ হ্যাঁ, আমি সুপারস্টার। এই মেয়ে মানুষ মানি এক একটা ঝামেলা। কিছু পারুক আর না পারুক, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারবে। এর মধ্যে আবরার আর আয়ান আসলো। তারা উজানকে এইভাবে একটা মেয়ের সাথে ঝগড়া করতে দেখে বলল, ওজান, কি হয়েছে? আয়ান ভাই দেখো না, হে কোথা থেকে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। এখন আবার আমার সাথেই ঝগড়া করছে। এই, একা কি আমি ঝগড়া করছি? তাহলে আপনি কি ছাগলের মতো ম্যামা করছেন? এর মধ্যে আয়ান বলল, মারিয়া, তুমি আলো আফরিনের ফ্রেন্ড না? জি ভাইয়া। ও আচ্ছা, যা হওয়ার হয়েছে, এখন ভেতরে যাও তুমি। এই উজান, আমার সাথে আয়। মারিয়া আয়নের পাশ কাটিয়ে যাওয়ার সময় উজানকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনাকে তো আমি দেখে নিব, তখন দেখবেন আপনার কি হল করে। উজান মারিয়ার ফোনে থেকে হুমকি স্বরূপ কথা শুনে বিড়বিড়িয়ে বলল, জৈনাক চেহারা, নাম রাখছে পেয়ারা। হেই পুচকি মেয়ে বলে আমারে দেখে নেবে। আমি কি তোমাকে ছেড়ে দেবো নাকি, ঝগড়টে মহিলা? আয়ান, উজান আর আবরার চলে গেল। এক্ষুনি তুষারের গাড়ি প্রবেশ করবে। তাদের দায়িত্ব তুষারকে নিয়ে আসতে হবে। তাই তারা একদম সেন্টারের সামনে চলে গেল। বর এসেছে, বর এসেছে। কিছু মহিলাদের মুখে এমন কথা শুনে আফরিন, ফারিসা আর অনামিকা উঠে দাঁড়ালো। আফরিন নাহারের উদ্দেশ্য করে বলে উঠল, আপুই, যাই তোমার জামাইকে একটু টাইট দিয়ে আসি। দেখি মিস্টার তুষার চৌধুরী কত এনেছে পকেটে তোমাকে দেওয়ার জন্য। আফরো, তাকে বেশি জ্বালাতন করিস না। নাহারের মুখে এমন কথা শুনে ওরা হো হো করে হেসে উঠল। অনামিকা বলল, বাবা, জামাইয়ের জন্য কত দরদ, কিন্তু আজকে এইসব চলবে না। আজ আমাদের দিন, বুঝেছো বৌয়াপা? এই চলো। আফরিন ওরা গেটের সামনে চলে গেল। তারা লাল ফিতা দিয়ে গেট আটকে রেখেছে। তুষার এসে দাঁড়ালো গেটের সামনে। আফরিন তুষারের উদ্দেশ্য করে বলে উঠল, আসসালামু আলাইকুম জামাই সাহেব, ওরফে আমাদের একমাত্র দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম শালিকা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তুষারের পাশ থেকে তার এক বন্ধু বলে উঠল, তো বেআইন সাহেবেরা, আপনাদের দাবি কি? অনামিকা বলে উঠল, আমাদের দাবি হলো একটাই, 30 বের করেন। কি শুধুমাত্র 30 টাকা? আচ্ছা, এই নেন। আরাব অনামিকার হাতে 20 আর 10 টাকার নোট ধরিয়ে দিল। আফরিন বলে উঠল, আরে আরে, আমরা 30,000 টাকা দাবি করেছি, এখন তাড়াতাড়ি বের করেন তো। কি বললেন? 30,000 টাকা? বাহ বাহ, মানি না আমরা। না মানলে নাই, আমরাও আর ভেতরে যেতে দিব না। তুষার অধৈর্য হয়ে গেল। সে আফরিনকে বলল, শালিকা, আপনার সাথে তো এমন কথা ছিল না। আপনি যদি আমাকে না বুঝেন, আর কে বুঝবে? আহা মেরা প্যারি দুলা ভাই, আজকের জন্য আমি আপনার পক্ষে যেতে পারবো না, সরি। এর মধ্যে আয়ান আবরার এদের কাছে এসে দাঁড়িয়েছে। এখানে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান আফরিনকে বলল, এখানে কি হয়েছে আলো? তোরা সবাইকে এভাবে দাঁড় করে রেখেছিস কেন? আরাফাত ভাই, আপনি বুঝবেন না এগুলো, আমাদেরকে আমাদের কাজ করতে দিন তো। আয়ান আফরিনের দিকে তাকিয়ে আছে। আয়ানকে এইভাবেই তাকিয়ে থাকতে দেখে আফরিন মিকি হাসি দিয়ে বলল, না মানে
ভাইয়া আপনি তো অনেক আলাদা মানুষ, তাই আপনি বুঝতে পারবেন না এগুলো। এবার ওই পাশ থেকে তুষার বলল। আয়ান তুমি একটু বাঁচাও আমাকে। আয়ান একবার সবাইকে দেখলো, তারপর তুষারের উদ্দেশ্য করে বলে উঠল। ওরা কত চেয়েছে ভাই? আরাব বলে উঠল। ভাই 30,000। এইবার আয়ান আফরিনকে বলল। এত চেয়েছিস কেন? ভাইয়া আপনি সত্যিই কিছু বোঝেন না। এত কথা, এগুলো কি আমি একলা নিব নাকি? এগুলোর ভাগ হবে না? তাই বলে এত? আরো কমা। ফারিসা এইবার আয়ানকে বলে উঠল। ভাইয়া কমানো যাবে না, এইগুলো আমাদের অধিকার। আফরিন ও অনামিকা ফারিসার কথায় সমর্থন করলো। আফরিন এইবার আবরারের কাছে এসে তার কানে ফিস ফিস করে বলল। আবরার ভাইয়া আপনার বন্ধু এমন নিরামিষ কেন? আপনি প্লিজ আপনার বন্ধুকে একটু বোঝান তো। আপনি যদি আমাদের পাশে থাকেন আপনাকে ভাগ দেওয়া হবে, প্রমিস। আচ্ছা তাহলে ডিল ডান, আমি দেখছি। আবরার এইবার তুষারের কাছেই চলে গেল। সেই তুষারের কাছে গিয়ে ফিস ফিস করে বলল। দুলাভাই বিশ্বাস করেন, এরা যা বিচ্ছু আপনাকে ছাড়বে না। আর এরা না ছাড়লেও আজ আর আপনার বিয়ে করা হবে না। আর তার থেকে ভালো যা চেয়েছি দিয়ে দিন, আপনারও লাভ আমারও লাভ। তুষার এইবার আরাবকে বলে উঠল। ভাই যা চেয়েছে দিয়ে দে তো। আরাব তুষারের দিকে তাকিয়ে বলল। শালা তুই যে এমন বউ পাগলা হবি আমরা আগেই জানতাম। দূর, তুইও না। আরাব এইবার সামনে তাকিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, আপনাদের দাবি মানা হলো, এই নেন আপনাদের অধিকার। আরাব পকেট থেকে একটা বান্ডিল সামনে এগিয়ে দিল। আফরিন ওরা খুশিতে হই হই করে উঠল, কিন্তু এর মাঝেও যে আফরিনকে কেউ একজন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত তার কেউ জানল না। আফরিন এইবার তুষারের হাতে একটা ছোট কাঁচি তুলে দিয়ে বলল। নেন ভাইয়া, এটা নিয়ে ফিতা কেটে ফেলেন। তুষার ফিতা কাটলো। অনামিকা তাকে মিষ্টি খাইয়ে শরবত খাওয়ালো। এরপর তাকে ভিতরে নেওয়ার সময় আরাব বলল। এটা ঠিক না, আমাদেরকে মিষ্টি খাওয়ানো হলো না কেন? অনামিকা বলল। আপনার হাত নেই বেয়াই, নিজেরটা নিজে নিয়ে খান। এই সাইড দাও, আমাদের দুলাভাইকে নিতে হবে। তারা তুষারকে নিয়ে গেল। ফুলের পর্দার অপর পাশে তুষারকে বসানো হলো। এক পাশে শেরওয়ানি পরা তুষার বসে আছে, আর অপর পাশে নববধূর সাজে নাহার। দুপুর 1:20। কাজী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তিনি বসে আছেন আরিফ জাহান ও আরহাম চৌধুরীর সামনে। এইখানে জাহান বাড়ি ও চৌধুরী বাড়ির সবাই রয়েছে। নাহারের পাশে আফরিনরা বসে আছে। কাজী বর ও কনের পরিচয় লিখে নিলেন। কাজী নাহারের সামনে এসে বললেন। আরহাম চৌধুরী ও মনিরা বেগমের একমাত্র ছেলে তুষার চৌধুরীকে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনাকে বিবাহ প্রস্তাব দিচ্ছি। আপনি কি এই প্রস্তাবে রাজি? রাজি থাকলে বলুন মা। আলহামদুলিল্লাহ, কবুল। নাহার চারপাশে তাকাচ্ছে, তার ঠোঁট কাঁপছে। আফরিন নাহারকে বলল। বলে ফেলো আপুই। নাহার আরও কিছুক্ষণ পর কাঁপা কাঁপা গলায় বলল। আলহামদুলিল্লাহ, কবুল। আবার বলুন। কবুল। আরেকবার। কবুল। আলহামদুলিল্লাহ। নাহার শরীরের ভর ছেড়ে দিয়েছে। ফারিয়া বেগম মেয়েকে আদর করে দিচ্ছেন। কাজী এবার তুষারের কাছে গিয়ে বলল। আরিফ জাহান ও ফারিয়া বেগমের একমাত্র মেয়ে সাবিকুন জাহান নারাকে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি। আপনি কি এই প্রস্তাবে রাজি? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। তুষার নাহারের মতন এত দেরি না করে ফটাফট বলে ফেলল। আলহামদুলিল্লাহ। সবাইকে সাক্ষী রাখিয়া এই বিবাহ সম্পন্ন হলো। সবাই এবার কাজী সাহেবের সাথে মোনাজাত ধরল। অবশেষে তুষার নাহারের ভালোবাসা পূর্ণতা পেল। নাহার আর তুষারকে স্টেজে বসানো হয়েছে। দুজন একসাথেই বসে আছে। ক্যামেরাম্যান বিভিন্ন ধরনের ছবি উঠিয়ে দিচ্ছেন। বাড়ির বড়রা সবাই ব্যস্ত। অতিথিদের খাওয়ানো হচ্ছে সেইখানে। আয়ান, উজান, আবরার ও একটু পরপর ছুটাছুটি করছে। আর বাড়ির কর্তারা বিভিন্ন ধরনের উচ্চ পদের লোকদের আপ্যায়নে ব্যস্ত। এক এক করে নতুন বউ বরকে দেখে যাচ্ছে। এত কিছুর মাঝে তুষার নাহারের কানে ফিসফিস করে বলল। আমার সানফ্লাওয়ারকে আজকে এই বউরূপে দেখে একদম আমার স্বপ্নের রানীর মতো লাগছে। আমার বউ, আমার রানী, আমার অর্ধাঙ্গিনী, সবশেষে তুমি আমার হলে। আমি আমার কথা রেখেছি। আমি তোমাকে আমার নামে হালাল করে নিয়েছি নাহার। আজ এই মুহূর্তে দেখে আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। নাহার কি বলবে, ও চোখ দুটো টলমল করছে। আসলেই আজ থেকে সে তার চৌধুরী সাহেবের।
সে কাঁপা কাঁপা কণ্ঠে নিয়ে তুষারকে বলে উঠল, তুষার, এত ভালোবাসা, এই পূর্ণতা, এইসব কিছুই আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি কি সত্যিই তোমার হলাম? হ্যাঁ নাহার, এই যে আজকের দিন তোমাকে আমি আমার করে পেলাম। আর এইগুলো স্বপ্ন নয়, বাস্তব। আমাকে কখনো ছেড়ে যেও না তুষার। তোমার এই নিখুঁত ভালোবাসা যেন সারা জীবন আমি পাই। আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ। নাহার, আল্লাহকে সাক্ষী করে, তোমার পরিবার আমার পরিবার সাক্ষী করে আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী করেছি। আমি তোমাকে কখনো কোনো সময় ছেড়ে যাব না, ইনশাল্লাহ। ওদের কথোপকথনের মধ্যেই ওদের সামনে এসে দাঁড়িয়েছেন মিনারা বেগম। সে পাঞ্চি বুঝছে আর এসেই তুষার আর নাহারের মাঝে বসে গেল। সে তুষারের দিকে তাকিয়ে বলল, কি নাচ জামাই, কি খবর? বউ পেয়ে তো সব ভুলে গেছো। শুনো, তোমার বউয়ের আগে কিন্তু আমি, বুঝছো? নাহার পাশ থেকে বলে উঠল, কি নানু, তুমি মানে? এই, তোমার মতলব তো ভালো দেখছি না। এই, তুমি আমার জামাই থেকে দূরে থাকবে। দেখছো নাচ জামাই, তোমার বউ কি ঝগড়ুটে আর কি দরদ তোমার প্রতি। বাহ বাহ, আগেকার সময়ে আমরা তো জামাইয়ের দিকে চোখ তুলেও তাকাতে পারতাম না। তুষার এইবার মিনারা বেগমের দিকে তাকিয়ে দুষ্টু স্বরে বলে উঠল, চোখ তুলে না তাকাতেই তুমি 2 মেয়ে ছেলের মা হয়ে গেছো। ব্যাপারটা চিন্তার না? হায় আল্লাহ, এই পোলাই কি দুষ্টু! যা, এখনকার পোলাপানদের কথাই বলা যায় না। যাই হোক, আমি আমার কাজে চলে যাই। এই বলে মিনারা বেগম তার ব্যাগ থেকে একটা বক্স বের করে সেখান থেকে একটা আংটি বের করলো। সে এই বক্সটি তুষারের হাতে তুলে দিয়ে বললেন, এই নাও নাচ জামাই, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য। আর দোয়া রইল তোমরা যেন সুখী থাকো। আর হ্যাঁ, আমার নাতনিকে কোনো কষ্ট দিবে না, বলে দিলাম। মিনারা বেগম নাহারের দিকে তাকিয়ে বলল, এই মাতারি শোন, আমার নাচ জামাইরে যদি কোনো কষ্ট দিছস না, তাহলে তোর খবর আছে। সুখে রাখবি সব সময়। তাদের দুজনকে আদর করে মিনারা বেগম তার লাঠি দিয়ে আস্তে আস্তে স্টেজ থেকে নেমে গেলেন। তাকে ফারিয়া বেগম খাওয়ার জন্য টেবিলে বসিয়ে দিলেন। অতিথিদের বিদায় দেওয়া হয়েছে। এখন 2 পরিবারের সদস্যরা আছে, তাদের খাওয়া দাওয়া করা হবে। আয়ান, আবরার, উজান একটি গোল টেবিলে বসে বিশ্রাম নিচ্ছে। এই সময় একটি বাইক এসে থামলো গেটের সামনে। বাইক থেকে নেমে এলো ইনায়া ও রকি। ওরা গেট দিয়ে প্রবেশ করতেই আবরারের চোখ যায় রকির দিকে। আবরার আয়ানকে ধাক্কা দিয়ে বলে উঠল, ভাই ভাই দেখ ওইদিকে। আবরার এমন ধাক্কা খেয়ে বিরক্তিতে সে পিছনে তাকালো। রকিকে এখানে দেখে সে দাঁড়িয়ে পড়ল। আয়ান অবাক হলো না আবরারের মতন। সে জানতো রকি তুষারের ভাই। ইনায়া তার মার কাছে চলে গেছে। রকি আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আয়ানের সামনে চলে গেল। সে হেসে হেসে আয়ানের সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই বিয়াই, কেমন আছেন? অবশেষে তুই আমার বিয়াই হলি। আয়ান রকির হাতের দিকে তাকালো। একটু পর সে তার হাত বাড়িয়ে দিয়ে বলল, ভালো, হ্যাঁ, ভাগ্য আমাদের বানিয়ে দিল। এর মধ্যেই তাদের কাছে আফরিন এসে দাঁড়ালো। সে রকিকে খেয়াল করেনি। আফরিন আয়নের কাছে গিয়ে উৎসুক কণ্ঠে বলে উঠল, আরাফাত ভাই আসেন, আমরা সবাই ফ্যামিলি পিক তুলব। আপনাদেরকে ডেকে নিয়ে যেতে বলেছেন, আসেন। এই বলেই আফরিন যেভাবে ঝড়ের গতিতে এসেছে সেভাবেই ঝড়ের গতিতে চলে গেছে। রকি এতক্ষণ এক ধ্যানে আফরিনকে দেখছিল। আফরিন চলে যাওয়ার পর তার ধ্যান ভাঙল। রকি আয়ানকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়ান, মেয়েটা কি তোর বোন? তোর বোন তো সুন্দর আছে রে। যাই হোক, আমার বিয়াইন কিন্তু পারফেক্ট। আয়ান রকির দিকে তাকালো। সে রাগে গজগজ করছে, কিন্তু রকির সামনে তা প্রকাশ করলো না। সে রকিকে বলল, ও আমার বোন না, আর না তোর বেআইন। ওর থেকে ভুলেও নজর দিবে না রকি। কেন দিব না ভাই, ওকে আমার মনে ধরেছে। আয়ান নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। আবরার আয়ানের মুখ দেখে ওরে ধরে বলল, ভাই ভাই এইখানে কিছু করিস না, এখানে মানুষ আছে অনেক, তোর বাবা আছে, ঝামেলা করিস না, আয় আমরা ওইদিকে যাই। আবরার আয়ানকে নিয়ে যায়। উজানকে ইশারায় বলে রকিকে নিয়ে যেতে। যতই হোক সে অতিথি। আবরার আয়ানকে নিয়ে স্টেজে গিয়ে উঠে বসেছে। আয়ানের পরনে পাঞ্জাবি, তাকে দারুণ লাগছে দেখতে। ইনায়া ফোনে মগ্ন ছিল। হঠাৎ করে তার চোখ যায় নাহারের পাশে বসে থাকা আয়ানের দিকে। আয়ানকে এই প্রথম ইনায়া দেখল। ইনায়ার কেমন জানি আয়ানকে দেখে হৃদয়ের ঝড় বয়ে যাচ্ছে। সে এক নজর এদিক ওদিক না তাকিয়ে আয়নের পানি তাকিয়ে আছে। আফরিন এতক্ষণ খেয়াল না করলেও হুট করে দেখল ইনায়াকে আয়নের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তার রাগ হচ্ছে। সে নিজ মনে বিড়বিড় করে বলল, এই মডার্ন শাকচুনি আরাফাত ভাইয়ের দিকে এভাবে তাকিয়ে আছে কেন?
কি বেহায়ের মতো তাকিয়ে আছে, সে কি ছেলে দেখেনি? আরাফাত ভাইকে এভাবে তাকিয়ে দেখার কি আছে তার? এর মধ্যে ক্যামেরাম্যান সবাইকে বলল স্টেজে উঠে আসতে। সবাই এক এক করে উঠে এসেছে। আয়ান নাহারের সামনে হাঁটু ভাঁজ করে বসেছে। আফরিন ইনায়াকে দেখিয়ে দেখিয়ে সে আয়নের সামনেই বসে পড়ে। সে আয়নের সামনে বসতে পেরে ভীষণ খুশি। আবরার বসেছে তুষারের সামনে। আফরিন ফারিসাকে ডেকে নিয়ে তার পাশে বসিয়েছে, যা আবরারের সামনে। উজান দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মারিয়া জায়গা না পেয়ে গিয়ে উজানের পাশে দাঁড়ালো। প্রথমে কেউ কাউকে খেয়াল করেনি, বাকি সবাই নিজেদের মতো করেই বসলো, দাঁড়ালো। অনামিকা একটা কলে একটু কথা বলছিল। সে তাড়াহুড়ো করে শেষমেশ রকির পাশে গিয়ে দাঁড়ালো। ক্যামেরাম্যান এবার ছবি তুলতে লাগলো। ছবি তোলার মাঝে মাঝে আফরিনের শাড়ির আঁচল টান খাওয়ায় সে উপরের দিকে তাকালো। আয়ান ও ঠিক সামনে নিচের দিকে তাকানোর মাত্রই তাদের দুজনের চোখাচোখি হয়, আর এই দৃশ্যটা ক্যামেরাম্যান বন্দি করে নেয়। ছবি তোলার পর সবাই খেতে চলে গেল। বড়রা সবাই এক টেবিল মিলিয়ে বসেছে, আর ছোটরা এক টেবিলে। তুষার আর নাহারকে পাশাপাশি বসানো হয়েছে। সবাই একে একে বসে পড়ল। আফরিন ফারিসা আর ওই পাশে অনামিকার সাথে কথা বলছিল। আফরিনের পাশে চেয়ারে হঠাৎ করে আয়ান বসলো। কথা শেষ করে সবাই এখন খাওয়ায় ব্যস্ত, কিন্তু অনামিকা কাউকে পরখ করেই যাচ্ছে আর খাচ্ছে। আয়ান একটু পর পর আফরিনের প্লেটে এটা সেটা তুলে দিচ্ছে। আফরিন না পারছে কিছু বলতে আর না পারছে খেতে। শেষমেশ বিরক্ত হয়ে আয়ানকে বলল, আরাফাত ভাই আমাকে কি আপনার রাক্ষস মনে হয়? এই তো খাবার তুলে দিচ্ছেন কেন এত? আমি আর খেতে পারবো না তো। তুই রাক্ষস জনি কটকটি, বুঝেছিস? এখনো কোনো কথা না বলে যা দিছি খেতে থাক। খেতে পারছি না তো। চুপচাপ খা, নাহলে আমার হাতে মার খাবি, বলে দিলাম। আফরিন আর কি করবে? ছোটবেলায় আরাফাত ভাইয়ের মার খেয়েছিল সে। মারের কথা শুনে চুপচাপ খেলো আফরিন। বিদায় বেলা। তুষারের সাথে নাহারকে নিয়ে সেন্টারের গেটের সামনে আনা হয়েছে। চারদিক নিস্তব্ধ হয়ে আছে। এই সময় ফারিয়া বেগম নাহারের সাথে একটু দূরেই দাঁড়িয়ে আছে। ফারিয়া বেগম নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। সে শারমিন বেগমকে জড়িয়ে ধরে বললেন, মেজো, আমার নাহার চলে যাবে পরের ঘরে। আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি করে থাকবো ওকে ছাড়া? আপা, মনকে শক্ত করুন। নাহারের সামনে এমন করলে মেয়েটা ভেঙে পড়বে। আপা, একটু শান্ত হন। তাদের পাশে আরিফ জাহান দাঁড়িয়ে দেখছেন। কথায় আছে, পুরুষ মানুষ পাথরের মতো। আরিফ জাহান চুপচাপ দাঁড়িয়ে আছেন, না কিছু বলছে আর না কিছু করছে। তিনি বিড়বিড় করে বলে উঠলেন, আমার মেয়ে, আমার মা, আজকে থেকে তোকে আর কাছে রাখতে পারবো না, তোকে আর আদর করতে পারবো না। এর মাঝে সাইফুল জাহান এসে আরিফ জাহানের উদ্দেশ্য করে বললেন, ভাই আসেন, দেরি হয়ে যাচ্ছে। সবাই এক এক করে সামনে এগিয়ে গেলেন। তুষারের মা বাবা নাহারের বাবা মাকে ধরে বললেন, ভাই সাহেব, এইবার আমাদের বিদে দেওয়া হোক। আরিফ জাহান বলল, ভাই, আমার একমাত্র মেয়ে আজ আপনাদের কাছে দিয়ে দিলাম, ওকে কষ্ট দিবেন না দয়া করে। ভাই কি বলছেন? আপনাদের মেয়ে আজ থেকে আমাদের মেয়ে হয়ে গেছে, ওকে আমরা মেয়ের মতোই দেখে রাখবো ইনশাল্লাহ। তুষারের মা ফারিয়া বেগমকে ধরে বললেন, আবার ভেঙে পড়বেন না, আমি কথা দিলাম আপনার মেয়ে আমাদের ঘরে সুখে থাকবে ইনশাল্লাহ। আপা, আমার মেয়ে যদি ভুল করে তাহলে বুঝিয়ে নেবেন। আরিফ জাহান নাহারকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মাকে তো না, হ্যাঁ তোমার বাবা আছে তো, আমার তো আর সবসময় তোমার সাথে থাকবে। এরপর তিনি তুষারকে জড়িয়ে ধরলেন। তুষারের হাত ধরে বললেন, বাবা, নাহার আমার আদরের মেয়ে, যদি কখনো মনে হয় ওকে তোমার দরকার নেই বা সংসার করতে চাও না, তাহলে আমার মেয়েকে আমার হাতে তুলে দিবে। আব্বু, ইনশাল্লাহ এমন দিন কখনো না আসুক। নাহার এইবার আফরিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আফরিন চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। নাহার বোনকে আদর করে বলতে লাগলো, আফরো, ও জান বাচ্চা আমার, ভালো থাকিস, দুষ্টুমি বেশি করিস না কেমন? ঠিক মতন পড়াশোনা করবি, খাওয়া দাওয়া করবি। আফরিন নাহারকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সে কান্না কান্না গলায় বলল, আপুই, তুমি ছাড়া আমি কি করে থাকবো? কাকে বলবো আমার কথা? তুমি আমার কথা দিয়েছিলে আমায় ছেড়ে যাবে না। আপুই, আমার কষ্ট হচ্ছে ভীষণ। নাহার আফরিনকে ছাড়িয়ে ওর কপালেই চুমু দিয়ে বলল,
পাগলি, আমি কোথাও যাচ্ছি না, আমি আছি তো। আমি আবার আসবো সোনা, শান্ত হ। ফারিসা একটু দূরে দাঁড়িয়েছিল। নাহার ওকে দুই হাত মিলিয়ে ডাক দিল। ফারিসা তৎক্ষণাৎ দৌড়ে এসে নাহারের কোলে ঝাঁপিয়ে পড়ল। ফারিসার চোখ পানি চিকচিক করছে। নাহার ওর মাথায় হাত বুলিয়ে বলল,